বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পর্যায় সারণী অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসে আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় বিষয়টি আলোচনা করেছি। এখানে বেশ কিছু উদাহরণ দেয়া আছে এবং এই উদাহরণগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে অটোমেটিক্যালি আমাদের এই নিয়মগুলো অনেক অনেক ক্লিয়ার হয়ে যাবে। যেমন এস ব্লকের নিয়ম এখানে দেয়া আছে, ঠিক এখানে যে রুলস অনুসারে আছে সেটা পি ব্লকের নিয়ম, আবার এখানে এস ব্লকের নিয়ম, আবার এখানে পি ব্লকের নিয়ম, এভাবে কিন্তু নিয়মগুলো দেয়া আছে। তো আমি আশা করি যে এই নিয়মগুলো যদি এখান থেকে প্র্যাকটিস করা হয় তাহলে এই অবস্থান নির্ণয় করা নিয়ে যে জটিলতা বা আমাদের যে নানা রকম ভুল ত্রুটি সেটা অনেক ইনশাল্লাহ কমে যাবে। তো এখানে যেরকম সর্বশেষ কক্ষপথ যদি ডি হয়, সেই ডির ক্ষেত্রে যে রুলস সেটা কিন্তু এখানে আছে এবং আমি এখানকার পরামর্শ দেব এটাই যে আমাদের বইয়ের যে সাধারণ রুলসে সাধারণত পির আর থ্রির দেখো সবগুলো অরবিটাল একসাথে লেখা হয়েছে, পরেরটা শেষে লেখা হয়েছে। আসলে আমাদের আফবাউ নীতি অনুসারে এটি যেভাবে লেখানো হয়েছে ওই আলোকে যদি লেখা হয় তাহলে কিন্তু 4S টা আগে হবে, 3D টা পরে হবে। আর যদি এইটা করা হয় তাহলে অটোমেটিক্যালি কিন্তু এই যে ডি ব্লকের যে রুলস সেটি কিন্তু ফলো হয় এবং সেক্ষেত্রে কোনো সমস্যাও ইনশাল্লাহ তৈরি হবে না। তা আশা করি যে এই বিষয়টি মানে একটু সচেতন ভাবে করলেই হবে। তারপরেও যদি কেউ এরকম মূল বইয়ের রুলসে যদি এই সমস্ত 3 গুলো এক জায়গায় 4 গুলোকে শেষ লেখে তাহলে তাদের জন্য আমার একটি পরামর্শ আছে। সে পরামর্শটি হলো যে এখানে দেখতে হবে যে সর্বশেষ কক্ষপথ এস, এস এর আগে কে আছে। এস এর আগে যদি পি অথবা মানে পি থাকে অথবা এস নিজেই শুধু থাকে, সাধারণত পি থাকে আর কি, তাহলে সেক্ষেত্রে এস অরবিটালের রুলসটাই ফলো হবে। আমি যেমন এখানে দিচ্ছি যে এই যে যেমন হিলিয়াম এবং সোডিয়ামের বেলায় এখানে কিন্তু শুধু এস, এর কিন্তু আর অন্য কেউ নেই। আবার দেখো এখানে যদি ম্যাগনেসিয়াম বা সোডিয়ামের বেলায় যদি তুমি লিখো তাহলে দেখবা যে এস এর পূর্বে পি আছে, কিন্তু এস এর সাথেই যখনই তুমি ডি কে খুঁজে পাবা তখন এটা ধরে নিবা এটা ডি ব্লক হবে। যেমন এখানে হয়েছে টাইটেনিয়াম এবং ভ্যানিডিয়াম, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এস এর সাথে ডি আছে, যদি এই ডিটা না থেকে যদি শুধু পি থাকতো তাহলে কিন্তু এটা এস ব্লক হতো। আশা করি এই পার্থক্যটা বুঝতে পারছো। যেমন দেখো এখানে দেখো এস এর সাথে কিন্তু শুধু আগে পি আছে, এই যে দেখো এস এর সাথে শুধু পি আছে, তার তখন কিন্তু রুলসটা কিন্তু হয়ে গেছে ওই এস ব্লকের যে নিয়ম সেই নিয়ম ধরে। এই সূক্ষ্ম পার্থক্যগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। তবে আমি বলবো যে যদি আমরা আফবাউ নীতি অনুসারে যেটি লেখার মূল রুলস, যেটা আমি এসএসপি, এসপিএস, ডিপিএস এই রুলসে যেটা শেখানো হয়েছে, যদি এই আঙ্গিকে লেখা হয় তাহলে এই সমস্যাটা ইনশাল্লাহ ওখানে হবেই না। কি তুমি বিষয়টি কি বুঝতে মানে পেরেছো? আনমিউট করে কথা বলো। হ্যাঁ স্যার। মাহমুদ সমত যুক্ত হলো। এই যে এখানেও দেখো একই কিন্তু প্রবলেম, জিঙ্ক কপার পর্যন্ত নিকেল এগুলো তো একই অপশনই আছে। মানে এই উদাহরণগুলো প্র্যাকটিসে হয় কি যে এই ভুল ত্রুটিগুলো এড়ানো যায়। এই যে দেখো ডি এস ব্লক কিন্তু লেখা আছে, অনেকে এস ব্লক মনে করে এস এর অনুসারে কিন্তু নিয়ম 1 ধরে করে ফেলবে, কিন্তু এস এর সাথেই তুমি দেখো এখানে তার আগে কি আছে, ডি ব্লক আছে। ডি ব্লক থাকাতেই কিন্তু এটা অটোমেটিক্যালি ডি ব্লকের যে রুলস অর্থাৎ নিয়ম 3 তে কিন্তু কি করে যাচ্ছে। এই সূক্ষ্ম পার্থক্যগুলো কিন্তু আমাদের বুঝে ধরতে হবে। মাহমুদ তোমাদের ওখানে কারেন্ট আসছে মনে হয়? হ্যাঁ স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি আশা করি যে তোমরা এই যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, যেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন,
এটি আরো আদার্স কিছু উদাহরণ দিয়ে, অর্থাৎ আমি বলবো যে 40, 50, 60, 70, 80, 90, 100 এরকম, মানে 10 10 10 10 করে ইলেকট্রন বিন্যাস লিখে একটু নিজেরা একটু প্র্যাকটিস করবো এবং নিজেকেই নিজে যাচাই করবো যে আমি পারি কিনা বা এটি হয় কিনা। এটা করে প্রয়োজনে আমাকে এই লেখাটা তোমরা দেখাই। আমি এই অংশটি শেষ করছি। এখন এখানে যে গুরুত্বপূর্ণ এরপরে যে টপিকটি আছে সেটি হলো পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, মানে মূল ভিত্তিটা কি। আসলে পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর ক্ষেত্রে মেন্ডেলিভ ফার্স্ট যে ভিত্তিটা দিয়েছিল সেটি হলো পারমাণবিক ভর সংখ্যা। কিন্তু পারমাণবিক ভর সংখ্যা ধরে মৌলগুলোকে সাজাতে গিয়ে দেখা যায় যে পটাশিয়াম এবং আয়োডিনের পটাশিয়াম এবং হলো তোমার ওখানে আর্গনের ক্ষেত্রে সেখানে কিন্তু এমন একটা প্রবলেম তৈরি হয় যে আর্গন চলে যায় পটাশিয়ামের স্থানে আর পটাশিয়াম চলে আসে আর্গন স্থানে। অন্যদিকে টেলুরিয়াম এবং আয়োডিনের ক্ষেত্রে একই প্রবলেম দেখা দেয় এবং এগুলো সমাধানের জন্যই পরবর্তীতে মোসলে কিন্তু এই পারমাণবিক সংখ্যার বিষয়টি প্রস্তাবে নিয়ে আসেন এবং এই সমস্যাটির সমাধান হয়। এবং পারমাণবিক সংখ্যা এর অর্থ হচ্ছে যে সেটি প্রোটন সংখ্যা ধরে কিন্তু সাজানো হয় এবং প্রোটন সংখ্যা মানেই হলো ইলেকট্রন সংখ্যা, কারণ একটি পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয় তার প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান থাকে। ফলশ্রুতিতে দেখা যায় যে ইলেকট্রন সংখ্যা মানে ইলেকট্রন বিন্যাস কেন্দ্রিক এর আকারেই কিন্তু মৌলসমূহকে পর্যায় সারণীতে মূলত সাজানো হয়েছে। আমরা দুই একটি উদাহরণের মধ্য দিয়ে এটি ইনশাআল্লাহ ক্লিয়ার করব। একটি হলো পর্যায় সারণীতে যখন মৌলগুলোকে সাজানো হচ্ছে তখন তার ইলেকট্রনের স্তর যতগুলো তার পর্যায় সংখ্যা তত, এবং সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা তার শ্রেণীর সংখ্যার সাথে হয় হুবহুব মিলে যায় অথবা শ্রেণীর সংখ্যার নির্ণয় এই সংখ্যাটি আমাদের SPD ব্লকের আলোকে কিন্তু সাহায্য করে। আমরা এরপর দেখব যে এই আলোচনার সার্বিক থেকে অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে ইলেকট্রন পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর মূলনীতি। হ্যাঁ বলো। এই শেষে 3-4 মিনিট কি দেখালেন স্যার, ওটা একটু মিস করছি, আর কল আসছিল তো। আরেকবার একটু যদি সংক্ষেপে কিছু। আমি সেটা বলছি, সেটি হলো যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর মূলনীতি। তো এটার অপশনটা হলো এরকম যে ইলেকট্রন বিন্যাস কিভাবে পর্যায় সারণীতে মৌলগুলো সাজাতে সাহায্য করে। সেখানে ফার্স্ট যে রুলসটা ছিল সেটি হলো যে পর্যায় সারণীটা সাজানো হয়েছে মূলত তোমার রুশ বিজ্ঞানী মেন্ডেলিফের থিওরি ধরে। সেখানে পর্যায় সারণীর বেশ কয়েকটি জায়গায় বিশেষ করে দুইটি স্থানে কিন্তু আমাদের প্রবলেম তৈরি হয়। এর একটি হলো তোমার, আমি ওই ছবিটা মনে হয় নিয়ে আসি ডিসপ্লেতে। এর একটি হলো পটাশিয়াম এবং আর্গনের ক্ষেত্রে। আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস পটাশিয়াম পাবো হলো তোমার 19 নম্বরে, আর্গন হলো 18 নম্বরে। এই যে এখানে অলরেডি সেটা ডিসপ্লেতে মনে হয় চলে আসছে। তো এই যে 18 নম্বরে আর্গন এর ভর হলো তোমার দেখো 40। অন্যদিকে 19 নম্বরে আছে হলো তোমার পটাশিয়াম, এর ভর হলো 39। তাহলে ভর সংখ্যা ধরে সাজালে তাহলে আর্গনের স্থানে আসবে হলো পটাশিয়াম আর পটাশিয়ামের স্থানে যাবে আর্গন। এই অসামঞ্জস্যতা দূর করার জন্য বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যার প্রবর্তন নিয়ে আসেন, যেটির কারণে পরবর্তীতে এই পারমাণবিক সংখ্যার ক্রমবর্ধমান অনুসারে মৌলগুলোকে সাজানো হয়। ফলে আমাদের এই জায়গার যে একটা অসামঞ্জস্যতা, একটা হলো আয়োডিন এবং টেলুরিয়াম, সেখানেও কিন্তু একই প্রবলেম। এখানেও দেখো যে ভর সংখ্যার ক্ষেত্রে একটা অসামঞ্জস্যতা আছে, যে যেটা পরের মৌল তার ভর বেশি হওয়ার কথা কিন্তু বেশি না হয়ে উল্টে কম হয়েছে। যেমন টেলুরিয়াম হলো তোমার 52 নম্বর মৌল, সেটার ভর হলো 128। অন্যদিকে 53 নম্বর মৌল আয়োডিন, তার ভর হলো 127। সুতরাং ভর সংখ্যা ধরে সাজালে তাহলে আমাদের এখানে স্থান বিনিময় হয়ে যাবে, এই আয়োডিন যাবে টেলুরিয়ামের জায়গায় আর টেলুরিয়াম চলে আসবে আয়োডিনের জায়গায়। ফলে আমরা এখানে পর্যায় সারণী সাজানোর যে মূল নীতি, যেটিতে একই ধর্মের মৌলগুলো একই স্থানে অবস্থান করবে, দেখা যাবে যে এখানে হ্যালোজেন গ্রুপটা এই 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 সিরিজে অবস্থান করার কথা, সেটি কিন্তু
টেলুরিয়াম চলে আসায় কিন্তু ব্যাহত হবে। তো এইরকম সমস্যা দূরকরণের জন্য তোমার এই পারমাণবিক সংখ্যা এর প্রবর্তন চলে আসে। আর পারমাণবিক সংখ্যা থাকার অর্থই হচ্ছে সেটি প্রোটন সংখ্যাকে নির্দেশ করছে, আর প্রোটন সংখ্যার সাথে রিলেটেড হলো ইলেকট্রন সংখ্যা। আর ইলেকট্রন সংখ্যা ধরার অর্থই হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস কেন্দ্রিক আমরা পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজায় নিয়ে থাকি। কিভাবে সাজানো হয়? কারণ ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে যার যতটি ইলেকট্রনের স্তর তার পর্যায় সংখ্যা তত। যেমন আমি অ্যালুমিনিয়ামের পর্যায় সংখ্যা যদি হিসাব করি, সেখানে পর্যায় সংখ্যা পাবো 3টি, মানে ইলেকট্রনের স্তরও তিনটি, পর্যায় সংখ্যাও 3টি। অন্যদিকে পটাশিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে তার ইলেকট্রনের স্তর 4টি, এর পর্যায় সংখ্যাও 4টি। ঠিক তেমনি গ্রুপ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে এসপিডি এই 3টা ব্লকের যে রুলস, যেটা আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি বিস্তারিত, সেই রুলস অনুসারেও কিন্তু আমরা ওই ইলেকট্রন বিন্যাসটা মাধ্যমে কিন্তু পর্যায় সারণীর তার অবস্থানটি নির্ণয় করি। সুতরাং আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি অবশ্যই ইলেকট্রন বিন্যাস, অন্য কোনো কিছু হতেই পারে না। এই হলো ইলেকট্রন মানে পর্যায় সারণীতে মৌলগুলো সাজানোর মূল ভিত্তি যে ইলেকট্রন বিন্যাস, সেটির উপর মূল আলোচনা। আমরা এরপরে যে আলোচনায় প্রবেশ করব সেটি হলো তোমার পর্যায় বৃত্ত ধর্ম, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, তার সুবিধা ইত্যাদি অংশগুলো। তো আমি ওই পর্যায় সারণীর যে পর্যায়বৃত্ত ধর্ম সেটি প্রবেশের আগে কিছু কিছু ছোট ছোট টপিকস গুলো একটু শেষ করে নিই। যেমন পর্যায় সারণীর মূল সুবিধা কি? সুবিধা হলো এই যে 118টি মৌলকে যখন আমরা 18টি গ্রুপে বিভক্ত করেছি, তখন প্রত্যেকটা গ্রুপের প্রতিনিধিত্বকারী একটি মৌল সম্পর্কে জানা হলে ওই গ্রুপের অন্তর্ভুক্ত অন্যান্য মৌল সম্পর্কে আমাদের ধারণা হবে। অর্থাৎ 118টি মৌলর রসায়ন না জেনে আমরা যদি অন্তত 18টি মৌলের রসায়ন ঠিকঠাক মতো বুঝতে পারি বা এটি বিস্তারিত আলোচনা করতে পারি, তাহলে বাকি মৌলগুলো সম্পর্কে আমাদের কিন্তু একটি ভালো ধারণা হয়ে যায়। এবং এই কারণের জন্যই পর্যায় সারণীর মাধ্যমে মৌলগুলোকে সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত ভাবে সাজানোর মধ্য দিয়ে এর জ্ঞান অর্জনটা অনেক বেশি সহজ হয়। এটাই পর্যায় সারণীর মূল মানে যে সুবিধা, সেটি আমরা পেয়েছি। তাছাড়াও প্রাথমিক দিক থেকে পর্যায় সারণী যখন এটি আমাদের কাছে উপস্থাপিত হয়, তখন দেখা যায় যে পর্যায় সারণী লেখার সময় অনেক ঘর ফাঁকা থাকে এবং ভবিষ্যৎ আবিষ্কৃত মৌল দ্বারা যে এই ঘরগুলো ফাঁকা হবে সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয় এবং পরবর্তীতে এটি সত্যি বলে প্রমাণিত হয়। এর অর্থ হচ্ছে যে পর্যায় সারণীর মাধ্যমেই আমরা নতুন নতুন মৌলগুলো পরবর্তীতে পেয়ে গেছি। পর্যায় সারণীতে যে উল্লেখযোগ্য যে বেশ কিছু গ্রুপ আছে, তার মধ্যে ফার্স্ট আমরা যে গ্রুপের কথাটি বলবো সেটি হলো ক্ষার ধাতু। গ্রুপ 1 এর মৌল, যেখানে এই মৌলগুলোর যদি অক্সাইড পানিতে যুক্ত হয় তাহলে তারা হাইড্রক্সিল যৌগ তৈরি করে, অর্থাৎ ক্ষার তৈরি করে। তারপরে এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। তারপরে মৃৎ ক্ষার ধাতু গ্রুপ 2 মৌল, এবং গ্রুপ 2 মৌলগুলো এটার ক্ষার ধাতুর বৈশিষ্ট্য আছে, বাট এদের উপকরণ মাটিতে পাওয়া যায় বলে এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিক অবস্থান এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, এবং এরা মাটিতে থাকা অবস্থায় এরা ক্ষারীয় ধর্ম পালন করে, বিধায় এদের এই রকম নাম দেওয়া হয়েছে। এবার মুদ্রা ধাতু আছে গ্রুপ 1 এর গ্রুপ 11 এর মৌল 4টি মৌল আছে, কপার, সিলভার, গোল্ড এবং রন্ট্রেজিনিয়াম। এখন প্রশ্ন হলো এই 4টি মৌলর ক্ষেত্রে প্রথম যে 3টি মৌল অর্থাৎ সিলভার, গোল্ড এবং হলো কপার, এরা প্রাচীন কাল থেকে মুদ্রা হিসেবে অত্যন্ত জনপ্রিয় এবং বাণিজ্যিক ক্ষেত্রে বিনিময়যোগ্য হয়ে আসছে। বিশেষ করে স্বর্ণ মুদ্রাটা সবচেয়ে বেশি প্রচলিত। এরপরে হ্যালোজেন গ্রুপে আমাদের 6টি মৌল আছে, যার প্রথম 4টি মৌলই মূলত এর প্রতিনিধিত্ব করে। তার হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এগুলোকে সাধারণত সমুদ্রের লবণ উৎপাদক হিসেবে আমরা চিহ্নিত করি এবং এদেরকে এক্স দ্বারা কিন্তু আমাদের প্রকাশ করা হয়। এরপর নিষ্ক্রিয় মৌল গ্রুপ 18 এর যে মৌলগুলো আছে, এরকম মৌল আমরা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তারপর সবশেষ যেটা আছে হলো অর্গানেসন হিসেবে আমরা এখানে কিন্তু অষ্টপূরণের আলোকে এই মৌলগুলোকে পেয়ে থাকি। যেহেতু এদের এক ধরনের স্থিতিশীলতা আছে, এরা কোনো ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে না, সেজন্য এরা নিষ্ক্রিয় মৌল হিসেবে পরিচিত। গ্রুপ
3 থেকে 12 পর্যন্ত অর্থাৎ ডি ব্লক মৌলগুলোকে সাধারণত অবস্থান্তর মৌল হিসেবে বলা হয়। এরা বিভিন্ন প্রভাবক হিসেবে কাজ করে। এই পরিচয়গুলো আমাদের এখানে আছে। আমরা এই ছোট ছোট পড়ার অপশন গুলো মোটামুটি শেষ করে ফেললাম। তো পর্যায় সারণীর মধ্যে আমাদের যে বিশেষ কিছু আলোচনা আছে, যেটি হলো পর্যায়বৃত্ত ধর্ম। আমরা পরবর্তী সেশনে গিয়ে এই পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব।